আসসালামু আলাইকুম। মাউন্টেন একাডেমি কর্তৃক আয়োজিত প্র্যাকটিক্যাল কোর্স অন কাস্টমস অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট কোর্সের 64টি মডিউল সম্পর্কে আমরা আলোচনা করব। কাস্টমসের 64টি মডিউল, যার মধ্যে 45টা থিওরিটিক্যাল ক্লাস এবং 13টি প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে এবং 6টি এক্সামিনেশন থাকবে। আমরা প্রথমে যে বিষয়গুলো এখানে আলোচনা করব সেই 64টা মডিউলের মধ্যে, সেটা হচ্ছে কাস্টমসের মৌলিক ধারণা। আপনি কীভাবে পণ্য আমদানি রপ্তানি করবেন, বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট কীভাবে সাবমিট করবেন, এবং কোন পণ্যগুলো গ্রিন চ্যানেল বা ইয়েলো চ্যানেল বা রেড চ্যানেলে পড়বে। যদি রেড চ্যানেলভুক্ত পণ্য হয় সেগুলোকে আপনি গ্রিন চ্যানেল দিয়ে নিতে পারবেন কি না, কী শর্ত পূরণ করলে আপনি সেগুলো গ্রিন চ্যানেল দিয়ে আপনি সেগুলো খালাস নিতে পারবেন বা গুডস ক্লিয়ারেন্স করতে পারবেন, সেটা এখানে দেখানো হবে। পাশাপাশি একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে আমদানি পদ্ধতি। আপনারা জানেন যে কাস্টমসের সবচাইতে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমদানি পদ্ধতি বা রপ্তানি পদ্ধতি। অর্থাৎ একজন এক্সপোর্টারের সাথে প্রথমে আপনি কীভাবে কন্ট্রাক্ট করবেন, সেই কন্ট্রাক্ট করতে গেলে প্রোফর্মা ইনভয়েসটা আপনি কীভাবে তৈরি করবেন। কারণ প্রথম আমদানি প্রথম যে ডকুমেন্ট সেটা হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। সো এখানে প্রোফর্মা ইনভয়েসটা সাথে যে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে ইনকোটার্মস, কারণ তার সাথে তো আপনার ভ্যালু নিয়ে বার্গেইন করতে হবে। কোন ইনকোটার্মস ব্যবহার করে আপনি ভ্যালু বার্গেইন করবেন, সেটাকে এফওভি হবে না সিএফআর হবে না সিআইএফ হবে, কোন ইনকোটার্মস ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে এবং সেই সুবিধায় আপনি কীভাবে এটা আমদানি করতে পারবেন। এবং পাশাপাশি যখন কন্ট্রাক্টটা হয়ে যাবে, অর্থাৎ এলসিও করে ফেললেন, কিন্তু আপনাকে এই এলসি করার পর শিপিং এজেন্ট বা সিএনডিএফ এজেন্ট বা কার্গো এজেন্ট বা ফ্রাইট ফরওয়ার্ডার বা হচ্ছে কুরিয়ার এজেন্টের সাথে কিন্তু আপনার কন্ট্রাক্ট করতে হবে। কারণ আপনাকে যদি চীন থেকে পণ্যটা আনতে হয়, আইদার এয়ারে আনতে হবে অথবা আপনার সমুদ্র পথে আনতে হবে। সো তাদের সাথে আপনি কত কমে বার্গেইন করে পণ্যটা ক্যারি করে আনতে পারবেন সেটাও কিন্তু জানা দরকার, সেটাও প্র্যাকটিক্যালি এখানে দেখানো হবে। পাশাপাশি একটা কন্টেনারে কত সিবিএমে কত চার্জ যাবে বা একটা বিমানে যদি পণ্য আনেন কত টাকা চার্জ লাগতে পারে, সেই ক্যালকুলেশনও কিন্তু এখানে জানতে হবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে এইচএস কোড এবং বা ক্লাসিফিকেশন আমরা যেটা বলি। আপনারা জানেন যে পণ্যের শুল্ক কর নির্ভর করে পণ্যের এইচএস কোডের উপরে, কারণ এইচএস কোড দিয়ে নির্ধারণ হয় যে কত % শুল্ক কর থাকবে। এখন যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিই, আমার কাছে একটা টয় বেলুন আছে বাচ্চাদের, এই টয় বেলুন, এইটার যদি আপনি এখন গুগলে সার্চ করেন আপনাকে দুইটা এইচএস কোড দিবে। দুইটা এইচএস কোড, প্রথমত হচ্ছে 40 16 99 90 এবং দ্বিতীয় এইচএস কোড হচ্ছে 95 03 00 99। তাহলে এটার এইচএস কোড কি দুইটা? নেভার, এটার এইচএস কোড একটাই। তার মানে প্রতি 3টা এইচএস কোড যদি আপনি অনলাইন বা এআই দিয়ে সার্চ করেন আপনাকে একটা এইচএস কোড বল দিবে। দ্যাট মিনস আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন না যে এটার এইচএস কোড কত, কারণ এটার এইচএস কোড হচ্ছে 95 03 00 99। এখন এই জিনিসটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান বা পুরোপুরি অ্যাপ্লাই করতে চান, আপনাকে 4টা জিনিস অ্যাপ্লাই করতে হবে। প্রথমত জিআইয়ের 6টা রুল অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেকশন নোট, চ্যাপ্টার নোট, হেডিং নোট, সাবহেডিং নোট, এই 4টা জিনিস অ্যাপ্লাই করতে হবে। এমনকি এই 4টার সাথে সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনাকে ড্যাশ অ্যাপ্লাই করতে হবে। ড্যাশ অর্থাৎ সিঙ্গেল ড্যাশ, ডাবল ড্যাশ, ট্রিপল ড্যাশ, কোয়াড্রিপল ড্যাশ। এই 4টা ড্যাশ অর্থাৎ এই কয়েকটা বিষয় যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে প্রতি 3টা এইচএস কোডে একটা এইচএস কোড ভুল হবে না, সবগুলো এইচএস কোড আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই সবগুলো পদ্ধতিই কিন্তু এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানো হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে মূল্য, ভ্যালু, সবচাইতে গুরুত্বপূর্ণ ভ্যালু এবং শুল্ক কর নির্ধারণ। আপনারা জানেন যে গ্যাট ভ্যালুয়েশন দিয়ে ভ্যালুয়েশন শুরু হয়েছিল 1994 WCO। সেই গ্যাট পরবর্তীতে কনভার্ট হয়ে WTO হয়েছে। সেই ভ্যালুয়েশন কীভাবে হয় এবং বাংলাদেশেও 2000 সালে একটি রুলস হয়েছে শুল্ক মূল্যায়ন আমদানি পণ্যের মূল্য নির্ধারণ বিধিমালা 2000। এই বিধিমালার 6টা রুলস, অর্থাৎ গ্যাট থেকে আসছে এই বিধিমালার 6টা রুলস কীভাবে অ্যাপ্লাই করে ভ্যালু নির্ধারণ করতে হয়। যদি আপনার পণ্যের আমদানিকৃত পণ্যের ভ্যালু কাস্টমস বাড়িয়ে দেয় সেটা যথাযথ হয়েছে কিনা, আপনি সেটা বুঝতে পেরেছেন কিনা, অ্যাপ্লাই করতে পারেন কিনা এই রুলস, সেটাও এখানে এই প্র্যাকটিক্যালি দেখানো হবে। এরপরে যে সেটা হচ্ছে ট্যারিফ বা মিনিমাম ভ্যালু। আপনারা জানেন যে প্রতি বছর একটি এসআরও আছে যেটা রিনিউ করা হয়, হাউ টু অ্যাপ্লাই মিনিমাম ভ্যালু। এটা যদি আপনি না জানেন আপনার পণ্যের কিন্তু ভ্যালু বেড়ে যেতে পারে, আপনার কস্টিং বেড়ে যেতে পারে, আপনি পণ্যটা প্রফিট করতে পারবেন না। এই জন্য আপনার এই ভ্যালুয়েশন জানা খুব জরুরি। এরপর ল্যান্ডেড কস্ট যেমন জরুরি, পাশাপাশি এই পণ্যের শুল্ক কর কীভাবে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ সিডি, আরডি, এসডি, ভ্যাট, এইটি, এই টার্মসগুলো কীভাবে ইউজ করে ক্যালকুলেশন করতে হয় এটা আপনাকে কখন জানতে হবে?
আমদানির পূর্বেই কিন্তু জানতে হবে, কারণ কস্টিং কিন্তু আমদানির পূর্বেই হয়। এই জন্য আপনাকে এই ক্যালকুলেশনগুলো এখানে হাতে কলমে দেখানো হবে। এর পরেরটা যেটা সেটা হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আপনি একটা আমদানি করেছেন বাট কাস্টমস ক্লিয়ারেন্স করতে পারছেন না। ক্লিয়ারেন্স করতে চাইলে আপনাকে কী করতে হবে? আপনাকে ফার্স্ট অফ অল গুডস ডিক্লেয়ার বা পণ্য ঘোষণা দিতে হবে, যেটাকে আমরা বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট বলতাম আগে। তাহলে এটা ঘোষণা কিভাবে করতে হয়? আপনি নিজে নিজে পারবেন না, কোনো এআইএন ব্যবহার করতে হবে, অর্থাৎ এজেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু আপনার যদি না থাকে তাহলে আপনার একজন C&F এজেন্টকে কন্ট্যাক্ট করে কত টাকা সে নিয়ে এটা আপনাকে খালাস করবে এবং কত দ্রুত খালাস করবে সেটা কিন্তু আপনাকে এই পণ্য আনার আগেই সেটা আপনার হিসাব করতে হবে। এরপরে যে বিষয় সেটা অ্যাসেসমেন্টে কত টাকা শুল্ক করে আসবে সেটা যেমন জানা জরুরি, এবং এর পাশাপাশি প্রভিশনাল অ্যাসেসমেন্টও জরুরি। কেন? কারণ 4টা কারণের প্রভিশনাল অ্যাসেসমেন্ট হয়। রাসায়নিক পরীক্ষা, পণ্যের ডকুমেন্টস যদি শর্ট থাকে, বা যদি কোনো কারণে আপনার এইচএস কোড বা ভ্যালুয়েশনের জটিলতা থাকে বা অধিকতর তদন্তের প্রয়োজন হয়, তখন আপনি কিন্তু এই ভ্যালুয়েশন করে আপনাকে সাময়িক শুল্ক অর্থাৎ প্রভিশনাল অ্যাসেসমেন্ট করে পণ্যটা খালাস দিতে হবে। পণ্যটা পোর্টে ফেলে রাখলে কিন্তু আপনার ড্যামারেজ বাড়বে, সেজন্য খালাস নিয়ে নেবেন, পরে আপনাকে মিট করতে হবে। এখন প্রভিশনাল অ্যাসেসমেন্ট করার পর 120 কার্য দিবসের মধ্যে আপনি কীভাবে এই প্রবলেম মিট করবেন সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি জানা দরকার, শুধু থিওরিটিক্যালি জানলে কিন্তু হবে না, সেটাও এখানে আপনি জানতে পারবেন। এবং এর সাথে যে বিষয়টা জড়িত, যদি আপনি কোনো কারণে ভুল বা বেশি ট্যাক্স দিয়ে ফেলেন সেটাকে আপনি রিফান্ড নিতে পারবেন কিনা, রিঅ্যাসেসমেন্ট করতে পারেন কিনা, অথবা উল্টাভাবে চিন্তা করেন কাস্টমস আপনাকে ডিম্যান্ড করছে অডিট করে কয়েক মাস পরে, এখন বেশি ট্যাক্স চায়, সেইটা আপনি শোকজ নোটিশের জবাব আপনি দিতে পারেন কিনা, সেটা আপনি ফেস করতে পারেন কিনা, আসলে শুল্ক কর বেশি হবে কিনা সেটাও প্র্যাকটিক্যালি জানা দরকার। এবং বন্ড লাইসেন্স নিয়ে আমরা বলবো যে বন্ড লাইসেন্স আপনারা জানেন যে এটা একটা কাস্টমসের আরেকটা সেক্টর। হাউ টু গেট বন্ড লাইসেন্স এবং ওয়্যারহাউস ব্যবস্থাপনাটা কীভাবে করতে হয় আফটার গেটিং লাইসেন্স, সেটা যদি আপনি জানেন তাহলে এই ব্যবসায় আপনার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এবং টেম্পোরারি ইম্পোর্টেশন বা ইনওয়ার্ড প্রসেসিং বা আউটার প্রসেসিং, যে পার্টটা কাস্টমসে না জানলেই নয়। ধরেন আপনি একটা বিদেশি আমদানিকারক পেয়েছেন যে দেশে কোনো ব্রিজ, যেমন পদ্মা সেতুর মতো এরকম ভারী বড় সড়ো ব্রিজ করবে, তার জন্য ভারী ইকুইপমেন্ট বা মেশিনারি আমদানি করবে, সেইটা আপনি ডিউটি ফ্রি বা ডিউটি ট্যাক্স ফ্রি আমদানি করে কিভাবে তার পণ্যটাই দেশে আনতে পারবেন এবং ফেরত পাঠাতে পারবেন। এবং যদি কোনো ওয়ারেন্টি দেওয়া থাকে পণ্যের, ধরেন আপনি ভিয়েতনামে একটা মেশিন রপ্তানি করেছিলেন, 1 বছর ওয়ারেন্টি দেওয়া ছিল, 6 মাসে সেটা নষ্ট হয়েছে, সেটা বাংলাদেশে এনে ঠিক করে আবার পাঠানো দরকার। কিভাবে পাঠাবেন? ডিউটি ট্যাক্স ফ্রি এনে পাঠাবেন, আবার ডিউটি ট্যাক্স ফ্রি পাঠাবেন, আনবেন পাঠাবেন, ডিউটি ট্যাক্স ফ্রি। এটা যদি উল্টা হয়, ভাইস ভার্সা করেন, জার্মানি থেকে একটা বিমানের ইঞ্জিন আনা হয়েছিল, 6 মাসের মাথায় নষ্ট হয়েছে, বিমানের ইঞ্জিন, সেটা মন চাইলে বাংলাদেশে ঠিক করা যায় না, সেটা কিভাবে এই দেশে ঠিক করে আবার বিদেশ থেকে ঠিক করে এনে আবার বাংলাদেশে আনা যাবে, পাঠানো এবং আনা ডিউটি ট্যাক্স ফ্রি। এটাই হচ্ছে ইনওয়ার্ড প্রসেসিং, আউটার প্রসেসিং, সেটা প্র্যাকটিক্যালি আমরা পারি কিনা সেটাও এখানে দেখানো হবে। এবং এরপরে যেটা সেটা হচ্ছে কার্গো ডিক্লারেশন বা IGM EGM, পণ্য আসার পরে যে ডিক্লারেশনটা দিতে হয় সেটা হচ্ছে কার্গো ডিক্লারেশন। ঢাকা কাস্টম হাউসের সবচাইতে যে প্রবলেম হয় সেটা হচ্ছে IGM নিয়ে, একটু ভুল হয় 50,000 1 লাখ টাকা জরিমানা দিতে হয়। এইটা আপনি এই জরিমানা না দিয়ে কীভাবে ডিক্লেয়ার করতে পারবেন সেটাও প্র্যাকটিক্যালি এখানে দেখানো হবে। এবং ট্রানজিট ট্রান্সশিপমেন্টও যদি আপনি করতে চান, তৃতীয় কোনো দেশে যদি কোনো পণ্য পাঠাতে চান, ভুটান থেকে পণ্য আনবেন, বাংলাদেশ থেকে রোডে পার করে আপনি মিয়ানমারে পাঠাতে চান, এই যে সিস্টেম ট্রানজিট, একই পণ্য পরিবহনে পাঠালে ট্রানজিট, ভিন্ন ভিন্ন পরিবহন যদি ট্রান্সফার হয়ে যায়, চেঞ্জ হয় মাঝখানে, সেটা ট্রান্সশিপমেন্ট, সেটা কীভাবে করা যাবে। এছাড়াও আপনার ড্রব্যাক কীভাবে ক্লাইম করবেন। আপনারা জানেন যে কোনো র ম্যাটেরিয়াল এনে যদি বাংলাদেশে প্রস্তুত করে বিদেশে রপ্তানি করা হয়, তাহলে আমদানি পর্যায়ে যে শুল্ক কর দেওয়া হয় সেটা ফেরত নেওয়া যায়, সেটা হচ্ছে ডিউটি ড্রব্যাক। সেটা ডেরো থেকে কখন নেওয়া যায়, ভ্যাট অফিস থেকে কখন নেওয়া যায়, সেই প্র্যাকটিক্যাল পদ্ধতি, অর্থাৎ কিভাবে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করবেন এবং কিভাবে সেটা ডিল করবেন কাস্টমসের সাথে, সেটাও প্র্যাকটিক্যালি এখানে দেখানো হবে। এছাড়াও আমরা একটু আগে বলেছি যে যদি কোনো কারণে আপনার রিফান্ডের প্রয়োজন হয় সেটাও আপনি নিতে পারবেন। এবং ব্যাংক গ্যারান্টি, আপনারা জানেন যে একটু আগে বলছিলাম যে সাময়িক শুল্ক করতে চাইলে আপনার ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হতে পারে, অথবা যদি কম্প্রিহেনসিভ গ্যারান্টি বা গ্যারান্টি রিলিজের প্রয়োজন হয়, কারণ একটা গ্যারান্টি দিয়েছেন, এখন আপনার পক্ষে রায় আসছে, আপনি এটা তো আপনার এই ব্যাংক গ্যারান্টিটা ফেরত নিতে হবে,
সো এটা আপনি কীভাবে করবেন সেটাও প্র্যাকটিক্যালি জানা দরকার। এবং একটা বিষয় না বললেই নয়, ব্যাংক গ্যারান্টিটা আপনি কীভাবে প্রস্তুত করবেন সেটারও একটা নমুনা থাকবে, আপনার নমুনা দেখতে পারবেন। প্যাসেঞ্জার ব্যাগেজ রুলস, এখানে দেখেন আমরা কয়েকটা চ্যানেলের কথা বলছি, গ্রিন চ্যানেল, রেড চ্যানেল, গোল্ড রুলস বা ডিউটি ফ্রি অ্যালাউন্স। আপনি যদি কোনো ট্যাক্সেবল পণ্য না থাকে আপনি গ্রিন চ্যানেল দিয়ে পার হতে পারবেন, বিদেশ থেকে আসছেন। আবার কিছু আপনি গিফট কিনে নিয়ে আসছেন পরিবারের জন্য যেটা ট্যাক্সেবল, সেটা রেড চ্যানেলে কীভাবে ডিক্লেয়ার করতে হবে। আপনি কত গ্রাম স্বর্ণ আমদানি করতে পারবেন ডিউটি ট্যাক্স ফ্রি, 100 গ্রাম অর্নামেন্টস আপনি পারবেন, আর 117 গ্রাম বার আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটা কিভাবে ডিক্লেয়ার করতে হবে, কোন ফর্মে, কোথায়, সেইটাই এখানে জানার বিষয়। এছাড়াও আপনার ডিউটি ফ্রি অ্যালাউন্স যদি থাকে কোনো, সেটা আমরা বলেছি যে ডিউটি ফ্রি নিতে পারবেন। আপনার যদি একটা বিষয় বলি, অফেন্স না জানলে হবে না, যে কোন কাজগুলো করলে আপনার উপর পেনাল্টি হতে পারে, দণ্ড বা জরিমানা হতে পারে। যেমন স্মাগলিং, কোন পণ্যগুলো কোন কাজ করলে সেটা স্মাগলিং হবে, কোন কাজ করলে সেটা আনট্রু স্টেটমেন্ট হবে বা অসত্য ঘোষণা হবে, কাস্টমস কখন সিজার করে, কখন সেটা পেনাল্টি আরোপ করে, কোন কর্মকর্তা আরোপ করে, অর্থাৎ রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যায়ের কর্মকর্তা কখন কোন কর্মকর্তা কোনটা আরোপ করবে সেটা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ টাইম বাড়তে থাকবে, আপনার পণ্যের প্রতি 1 ঘন্টার জন্য আপনাকে ড্যামারেজ দিতে হবে। অ্যাডজুডিকেশন কীভাবে হয় সেটাও এখানে প্র্যাকটিক্যালি কাগজ দিয়ে বা ডকুমেন্টস বক্স থাকবে বা ডকুমেন্ট, আমরা একটু পরে দেখাবো ট্যাক্স ল্যাবের বিষয়টি। যে কাস্টমস অ্যাপিল এবং এডিআর, আপনারা জানেন যে কমিশনার অ্যাপিল থেকে শুরু করে আপনার হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিল ডিভিশনে কখন যেতে হয় এবং কোন কোন ডকুমেন্ট ফিল আপ করে সাবমিট করতে হয়, সেই ডকুমেন্টগুলো এখানেই থাকবে, যেগুলো হাতে কলমে আপনারা ফিল আপ করবেন। এবং যদি কোনো আদালতে কোনো মামলা চলমান থাকে সেখানে স্থগিত করে এডিআর কীভাবে আনা যায় এবং সহায়তাকারী কিভাবে আপনি নিয়োগ দেবেন এবং সহায়তাকারীর মাধ্যমে কোন ফর্মে কিভাবে আপনি আবেদন করবেন, কাস্টমসের ক্ষেত্রে নিয়ম কী, ভ্যাটের ক্ষেত্রে নিয়ম কী, সেই এরিয়াটা বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সম্পূর্ণ প্র্যাকটিক্যাল বিষয় এবং প্র্যাকটিক্যালি এখানে দেখানো হবে। এজেন্টের বিষয়টা বলে, এখন আপনি কখন সিএনএফ এজেন্ট ধরবেন, কখন শিপিং এজেন্ট ধরবেন, কখন ফ্রেইট ফরওয়ার্ডার ধরবেন, কখন কার্গো এজেন্ট ধরবেন। রোডে আনলে কার্গো এজেন্ট, বিমান আনলে ফ্রেইট ফরওয়ার্ডার বা এয়ারলাইন্স, বা সমুদ্র পথে আনলে আপনার শিপিং এজেন্টের প্রয়োজন হতে পারে। সেগুলো আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন সেগুলো, বা আপনি যদি এই লাইসেন্সটাই পেতে চান, এই লাইসেন্সটা আপনি কীভাবে নেবেন সেটাও কিন্তু এখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে। এমনকি এই কোর্স করলে এই লাইসেন্সের পরীক্ষার প্রস্তুতিও আপনার হয়ে যাবে। এছাড়াও আপনার একটা বিষয় না বলেই নয়, সেটা হচ্ছে এক্সপোর্ট পলিসি এবং ইম্পোর্ট পলিসি অর্ডার এবং প্রহিবিটেড গুডস, রেস্ট্রিক্টেড গুডস। পণ্যের আমদানি যোগ্যতা আছে কিনা এটা যদি আপনি না জানেন, আপনার পণ্যটা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, এমনকি আপনাকে অ্যারেস্টও করতে পারে। ধরেন একজন ব্যক্তি আপনার এমন একটা পাউডার নিয়ে আসছে, সে ভাবছে এটা ডিটারজেন্ট পাউডার, তো দেখা গেলো এটা আসলে কোনো মাদক বা ড্রাগ। তো সেজন্য কোন কোন পণ্য আমদানি করা যাবে না, কোন কোন পণ্য রপ্তানি করা যাবে না, এই যে এক্সপোর্ট পলিসি এবং ইম্পোর্ট পলিসি অর্ডার, সেটাও এখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে এবং আপনাদেরকে পণ্য দিয়ে দেওয়া হবে যে এই পণ্যটা আপনি কীভাবে রপ্তানি করবেন, এখানে দিয়ে দেওয়া হবে, কাগজ দেওয়া হবে এবং পদ্ধতিগুলো আপনারা এখানে এক্সপ্রেস করবেন। এছাড়াও প্র্যাকটিক্যাল কাস্টমস ক্যালকুলেশন, যেটা সেখানে হচ্ছে রিয়েল লাইফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ পুরো অ্যাসেসমেন্টের ডকুমেন্ট কী লাগে, অর্থাৎ আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন কিনা এবং সেই ফোল্ডার তৈরি করে সেটার মধ্যে কী কী জটিলতা, সেই কেস স্টাডি এখানে দেখানো হবে এবং সেখানে কী কী প্রবলেম আছে, প্রবলেম ফাইন্ডিং এবং সলভিং, সেইটা এখানে প্র্যাকটিক্যালি হবে। এবং কনসালটেন্ট এক্সাম, যেটা আপনারা জানেন যে মূসক পরামর্শক পরীক্ষা, সেখানে আপনার এমসিকিউ এবং সিকিউ, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন সলভিং এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সেটা কিন্তু এখানেই সলভ হবে এখানেই, এবং দুই একটা ক্লাস পরপরই দেখবেন যে আপনাদের পরীক্ষা হচ্ছে। এবং মক এক্সাম হবে, মক ভাইভা হবে, এমনকি সাধারণ গণিত, বাংলা, ইংরেজির ওপর একটা প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে, যেটা নিলে পুরো লাইসেন্স এক্সামের প্রিপারেশনটা হয়ে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা ট্যাক্স ল্যাব নিয়ে আলোচনা করব, যেটা আমাদের মেইন আকর্ষণ, সেটা হচ্ছে কাস্টমস পোর্টাল ল্যাব থাকবে, যেখানে আপনি পুরো কাস্টমসের বিল অফ এন্ট্রি কীভাবে সাবমিট করতে হয়, কোথায় আপনার নোটিশ পাওয়া যায় বা রিলিজ অর্ডার পাওয়া যায়, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন হাতে কলমে। এমনকি ডকুমেন্ট ল্যাব থাকবে, পুরো কাস্টমসের কোথায় কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয়, পুরো ডকুমেন্টের একটি ল্যাব থাকবে, যেখান থেকে আপনি ডকুমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এই কাজের জন্য এই ডকুমেন্ট লাগে। কেস স্টাডি মডিউল থাকবে এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সিপিসি। পুরো কাস্টমসের এসআরও বইয়ের মধ্যে যতগুলো সিপিসি আছে এখানে প্র্যাকটিক্যালি আপনি ব্যবহার শিখতে পারবেন। এবং এআই টুলস, কাস্টমসের যত দফারি জবাব আছে, যত আপনার রাইটিং আছে, সেগুলো আপনি এআই এর হেল্প নিতে পারেন কিনা এবং কোন কোন এআই এর হেল্প নিয়ে, কারণ এখন এআই এর যুগ,
এআই হেল্প নিয়ে আপনি সেগুলো কীভাবে তৈরি করবেন, এবং কাস্টমস অ্যাকাউন্টিং অর্থাৎ কাস্টমস আপনার যে আপনার অ্যাকাউন্টিং যে সংক্রান্ত বিষয় আছে, অর্থাৎ কস্টিং কীভাবে করবেন, শিপিং কস্টিং, ল্যান্ডেড কস্টিং, সেগুলো কীভাবে করা যায় সেগুলো এখানে শেখানো হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন। হ্যাপি লার্নিং।